চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোররাতে চাঁদপুর পৌরসভার কোরালিয়া এলাকায় রুস্তম ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। অন্য ২ আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে ৬ তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও ৩টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে গ্যাস লিকেজ বিস্ফোরণের দগ্ধদের যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা কি বলছেন, তাদের শারীরিক অবস্থার ব্যাপারে জানাবেন? ধন্যবাদ লাবণী। এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন আহত হয়েছেন, অগ্নিদগ্ধ। এই ৬ জনকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। ৪ জনকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় বার্ন ইউনিটে। আর বাকি যে ২ জন আছেন তাদের অবস্থাও খুব একটা ভালো না বলে জানিয়েছেন ডাক্তাররা। এখানে যিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার আছেন, আমি ওনার সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে বাকি যে ২ জন আছেন তাদেরকেও উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হবে। আর এই ঘটনায়, অর্থাৎ আমি এখন যে ঘটনাস্থলে আছি, যে ফ্ল্যাটটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমি সেখানে আছি। এই ফ্ল্যাটটিতেই মূলত হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখান থেকে ডাক্তাররা বলেছেন যে এই যে ২ জন আছেন তাদের অবস্থা অন্যদের চেয়ে ভালো, তবে আনুষঙ্গিক মানে ওভারঅল ভালো না হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাবেন। আর আমি ঘটনাস্থলে আছি, এখানে কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিস এসে তারা তদন্ত করেছে এবং যতদূর জানি যে তারা একটা তদন্ত কমিটিও গঠন করবে। তো ফায়ার সার্ভিস যেটা বলছে যে রাতে কোনো একটা সময় তারা হয়তো চুলা জ্বালিয়েছিল এবং সেটি প্রপারলি বন্ধ করা হয়নি, যার ফলে একটা সময় পুরো ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়ে। তো গ্যাস ছড়িয়ে পড়ার পরে রাতে যখন তারা সেহরি খেতে উঠে সেহরি গরম করার জন্য যখন চুলা জ্বালানোর চেষ্টা করে, তখনই হচ্ছে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে এই ফ্ল্যাটটিতে ৪টি বেডরুম আছে এবং একটি ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং, পুরো ফ্ল্যাটটিতেই আগুন ছড়িয়ে পড়ে। অর্থাৎ আগুন খুব বেশি স্থায়ী হয়নি। ফায়ার সার্ভিসের ধারণা হচ্ছে যে এখানে প্রায় ৫ সেকেন্ডের মতো আগুন স্থায়ী ছিল। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ গ্যাস ছড়িয়ে পড়ার পরে যে গ্যাসটি ছড়ানো ছিল, সেই গ্যাসের যে স্পার্ক হয়, স্পার্কে প্লাস্টিক জাতীয় যেই ধরনের যেই সব আসবাবপত্র বা জানালার পর্দা ছিল সেগুলো আসলে মূলত আগুনে পুড়ে যায়। পুড়ে গিয়ে কিছু অংশ, এই যে আমি এখন যেখানে আছি, এই যে একটি রুমের দরজা, এখানে যে পর্দা, সেই পর্দাটিও আসলে আগুনে পুড়ে যায় এবং পুরো ফ্ল্যাটটিতে প্লাস্টিক যেই প্লাস্টিক বা হচ্ছে পলিস্টার জাতীয় যা ছিল সবই এই অগ্নিকাণ্ডে একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। এবং আমি এই আরেকটি রুমে যাচ্ছি, এই রুমটিতেই মূলত বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অর্থাৎ এই জানালার পর্দা, সেই পর্দাটি প্লাস্টিক জাতীয় হওয়াতে সেটি থেকে আগুন আসলে বিছানায় ছড়িয়ে পড়ে এবং এখানে যারা ঘুমন্ত ছিলেন তারা আসলে দগ্ধ হয়েছিলেন। আমি সর্বশেষ যে তথ্য ফায়ার সার্ভিস বলছে যে এই ঘটনায় তারা আসলে একটা তদন্ত কমিটি করবে এবং সেই তদন্ত কমিটি তাদের যে আগুন কিভাবে ঘটলো, অ্যাকচুয়াল কারণ তারা তদন্ত করে হচ্ছে প্রকাশ করবে। লাবণী। আলামিন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চোখে পড়ার মতো কাজ নেই, অথচ ১১ বছর ধরে খুলনায় শক্ত অবকাঠামো নিয়ে বসে আছে সুন্দরবন গ্যাস কোম্পানি। ৭১-এর কাছে খুলনার সচেতন মানুষের অভিযোগ, কথা ছিল দক্ষিণাঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠায় সহায়তা করবে প্রতিষ্ঠানটি, অথচ গত ১২ বছরে সরকারি এই প্রতিষ্ঠানের এমন কোনো কাজ কেউই দেখেনি। অথচ তাদের খুলনা অফিসে কর্মকর্তা, কর্মচারী এবং আউটসোর্সিংয়ে কর্মরতদের বিশাল বহর রয়েছে
19টি বিলাসবহুল গাড়ি। কিন্তু এই অবকাঠামো নিয়ে তারা কি করেন, এই প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানের এমডি। সোহেল রহমানকে সাথে নিয়ে কনক রহমানের প্রতিবেদন। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গাড়ির গ্যারেজে ঢুকলেই চোখ ছানা বড়া। পাজারো, এভেঞ্জার সহ নামিদামি ছোট বড় মোট 19টি গাড়ি। প্রতিষ্ঠানের নথি অনুযায়ী এই 19টি গাড়ির জ্বালানি খরচ মাসে 4 লাখ টাকা। এত গাড়ির কাজ কি, এই নিয়ে সেরকম কোনো জবাব দিতে না পারলেও প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক জানান, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক সহ অন্যান্যদের ব্যবহারের জন্য এসব গাড়ি। লোকবল বাড়লে গাড়ি আরও বাড়বে। অন্যান্য বিষয়ে একটা আঞ্চলিক কার্যালয় হবে অতি দ্রুত। আমরা আশা করছি যে যশোরে আঞ্চলিক কার্যালয় হবে, ঝিনাইদহে আঞ্চলিক কার্যালয় হবে। তো যখন এই আঞ্চলিক কার্যালয়গুলো হবে তখন ওই সমস্ত জায়গায় ম্যান পাওয়ারও দিতে হবে এবং আমাদের গাড়ি সাপোর্টও লাগবে। নগরীর এমএ বাড়ি সড়কের পাশাপাশি দুটি ভবনে চলে সুন্দরবন গ্যাস কোম্পানির কার্যক্রম। 5 তলা ভবনে বসেন ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্ল্যানিং, সচিব, অপারেশন মার্কেটিং, HR, প্রশাসনিক কর্মকর্তা, 7 DGM সহ অন্যান্যরা। আর 4 তলা ভবনের 3টি ফ্লোরে বসেন একাধিক ম্যানেজার, জেনারেল স্টোর, নেটওয়ার্ক প্ল্যানিং, ব্যবসায়িক শাখা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। আমরা ভেবেছিলাম এই কোম্পানি আমাদের জীবনযাত্রা মান উন্নত করবে, আমাদের বাসা বাড়িতে গ্যাস দেবে, আমাদের শিল্প প্রতিষ্ঠানে আমাদের দোকানে গ্যাস দেবে। এদের আমাদের কোনো কথা রাখিনি। এটা একটা অথর্ব প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয়। একাধিকবার অফিস সময় এই দুটি ভবনে গিয়ে দেখা যায় প্রায় লোকশূন্য। অথচ কর্মরত 69 কর্মকর্তা কর্মচারীর জন্য সরকারকে মাসে বেতন গুনতে হয় প্রায় 38 লাখ টাকা। বিগত সরকারের সময় ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া 148 আউটসোর্সিং কর্মীদের বেতন 29 লাখ। এত কর্মকর্তা কর্মচারীর কি কাজ তা প্রতিষ্ঠানের কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। কি কারণে তাদের পিছনে এই 65 লক্ষ টাকা জনগণের টাকা প্রতি মাসে খরচ করা হয় এবং 19টি গাড়ি ব্যবহার তারা কিভাবে করে, কি কাজে, কি কারণে তারা 19টি গাড়ি ব্যবহার করে, আমরা খুলনার মানুষ হিসাবে, আমরা এদেশের সাধারণ জনগণ হিসেবে আমরা এটি জানতে চাই। সুন্দরবন গ্যাস কোম্পানির 5 তলা ভবনের মাসে ভাড়া 3 লাখ টাকার বেশি, আর 3 তলা ভবনের ভাড়া 80,000। শীত মৌসুমে 6 তলা ভবনের বিদ্যুৎ বিল দিতে হয় 25,000 আর 3 তলা ভবনের 6,000 টাকা। নির্ধারিত কাজের কথা না বলতে পারলেও মহাব্যবস্থাপক জানান, নতুন করে কারিগরি ও সাধারণ এবং অর্থ ক্যাডারে আরও 32 জনকে নিয়োগের কথা ভাবা হচ্ছে। তো অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো এখন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। যে কোনো সময় হয়তো আমাদের এখানে অতি দ্রুতই আমরা আশা করছি যে আমাদের 32 জন লোক আমরা পেয়ে যাব। প্রতিষ্ঠানের দাবি, গত এক যুগে তারা ভোলা ও কুষ্টিয়া একাধিক শিল্প কলকারখানা, হোটেলের পাশাপাশি 2376টি বাসাবাড়িতে প্রাকৃতিক গ্যাস সংযোগ দিয়েছে। খুলনার বিসিকে মাত্র 4টি শিল্প প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগের আওতায় আনার কাজ চলমান। সরবরাহ নেই, গ্যাসের চাপ নেই, কর্মকর্তা কর্মচারীদের তাই কাজের কোনো জবাবদিহিতাই নাই। নির্দিষ্ট সময় অফিসে আসেন, হাজিরা খাতায় স্বাক্ষর করেন, খোঁজ গল্পে মেতে ওঠেন, কিছু ফাইলপত্র নাড়াচাড়া করেন, দুপুরের আহার সারেন, আবার নির্দিষ্ট সময় অফিস ত্যাগ করেন। মাস গেলে কিন্তু বেতন ভাতা দিয়ে গ্রহণ করেন। এই হচ্ছে খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানির বিশাল বহরের কর্মকর্তা কর্মচারীদের মাসিক কর্মকাণ্ডের অংশ। এত বিশাল কর্মকর্তা কর্মচারী নিয়ে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আসলে কতটা যৌক্তিকতা রয়েছে, বিষয়টি নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভেবে দেখবেন। কনক রহমান, 71, খুলনা। আগামী 7 দিনের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য গ্রহণ দিতে বলেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের ধানমন্ডির কার্যালয়ে কিংবা অনলাইনে এই সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। শনিবার বিশেষ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে এসব তথ্য। সাক্ষীরা অসহযোগিতা করলে তদন্ত কমিশন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে সাক্ষ্য দিতে নির্দিষ্ট একটি মোবাইল ফোন নম্বর দেয়া রয়েছে। একই সঙ্গে দেয়া হয়েছে একটি ইমেইল অ্যাড্রেস, যেখানে যোগাযোগ করে সাক্ষাতের সময়সূচি নির্ধারণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য দেয়া যাবে। সময়ের সীমাবদ্ধতার কারণে কমিশন ওই ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্ন করতে চায়। কমিশন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় 15 জনের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় ভারত, মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
রাজনাথ সিং। বার্তা সংস্থা IANS দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত সবসময় প্রতিবেশীদের সাথে শক্তিশালী ভালো সম্পর্ক রাখতে চায়। রাজনাথ সিং বলেন, ভারত তাদের বন্ধুদের পরিবর্তন করতে পারে, তবে প্রতিবেশীদের নয়। সুতরাং তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন তিনি। এর আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানায় নয়াদিল্লি। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাগুরায় ধর্ষণ সহ যৌন নিপীড়নের বিচারের দাবিতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা 7:30টায় ক্যাম্পাসে হবে মশাল মিছিল। শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয়ে এ কথা বলেন তারা। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা করা হয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। এদিন ঢাকা সহ 3 বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে হল থেকে বেরিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। মাগুরায় শিশু আসিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এভাবেই শনিবার মাঝরাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর যে ধরনের আইন আছে বাংলাদেশে ধর্ষকের, সেই ধরনের আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। সরকার যদি শক্ত কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দেখা যাবে যে চলমান বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় ফাঁক গলে, আইনের ফাঁক গলে ধর্ষকরা ঠিকই বেরিয়ে যায়। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে আসেন। তাদের সাথে যোগ দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। একে একে রুকেয়া, মৈত্রী সহ বিভিন্ন হলের মেয়েরাও যোগ দেন ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে। আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি, যেই মঞ্চ ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষণ ঠেকাতে কাজ করে যাবে। বিচারের যে একটা দীর্ঘসূত্রতা কিংবা আমরা প্রপার যে বিচার হয় না, এই কারণে মতো ধর্ষণের হারটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের একটাই চাহিদা, সেটা হচ্ছে দেশটাকে সুন্দর করে আমরা রাস্তার থেকে চলে যাব। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ধর্ষণের বিক্ষোভের পরিধিও। নারীর নিরাপত্তাহীনতা কোনো অবস্থাতেই মানতে নারাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে এর বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। মৃত্যুদণ্ড যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তটা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায়, এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। সবশেষে রাত 2টায় বিক্ষোভ কর্মসূচি থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের ঘোষণা দেওয়া হয়। 24 ঘন্টার মধ্যে এই ঘটনায় দায়ীদের আদালতে তোলার দাবি জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এই রাজু ভাস্কর্য থেকে আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। সৈকত সাদিক, 71, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। শনিবার দুপুরের দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শনিবার দুপুরে মেয়েটি তার এক বন্ধুর সাথে গুলিয়াখালী সৈকতে বেড়াতে গিয়েছিল। বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় 4 জন তাদের ধরে নিয়ে যায়। পরে বন্ধুটিকে গাছের সাথে বেঁধে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। রাজধানীর 7 রাস্তা এলাকায় একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে 130 বোতল বিদেশি মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কারের চালক সহ 5 জনকে আটক করা হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে এফডিসি থেকে হাতিরঝিলের প্রবেশমুখ সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এক পর্যায়ে একটি প্রাইভেট কার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কারের চালক সহ 5 জনকে। শেরপুর থেকে এই মদ নিয়ে আসা হয়েছে বলে জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনের বেলা চুরি হওয়া 2 মাসের শিশু আব্দুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। চুরি হওয়ার 10 ঘন্টা পর র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানের পর শিশু আব্দুর রহমান উদ্ধার হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফেরত দেওয়া হয়। মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস তার 2 মাস 7 দিন বয়সের সন্তান আব্দুর রহমানকে নিয়ে শনিবার বেলা 11টায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জান্নাতুল ফেরদৌসের মা চিকিৎসকের কাছে গেলে জান্নাতুল একা হয়ে পড়েন। এই সময় সহায়তার হাত বাড়ায় এক নারী। সন্তানকে ওই নারীর কোলে দিয়ে জান্নাতুল টিকিটের জন্য লাইনে দাঁড়ান। এরপর তিনি দোতলায় শিশু চিকিৎসক আছেন কিনা তা দেখার জন্য গেলে ওই নারী শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে চলে যান। পরে শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দিলে শিশু আব্দুর রহমানকে উদ্ধারে মাঠে নামে র্যাব 11, CPC 3 নোয়াখালী ক্যাম্পের সদস্যরা। রাত 10টায় ওই নারীর অবস্থান শনাক্ত হয়। বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হোসেন আলী টেন্ডলের বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়। প্রত্যেকটা জিনিস আমরা পর্যবেক্ষণ করে দেখি, তারপর আমাদের গোয়েন্দা নজরদারিও আমরা বৃদ্ধি করি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তথ্য পাই। তথ্য পাওয়ার পর আমরা একটা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আমরা উক্ত এই বাড়ির ভিতরে আমরা এসে আসামি সহ আমরা শিশু বাচ্চাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। ওই নারী জানায় কয়েকদিন আগে তার একটি সন্তান প্রসবের সময় মারা যায়, তাই তিনি শিশুটিকে লালন পালনের জন্য নিয়ে আসে। এদিকে হারানো সন্তান ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মা জান্নাতুল। পরে ওই নারীকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য র্যাব তাদের ক্যাম্পে নিয়ে যায়। ফারদিন নীরব, 71। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। এটা শাইন শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। নিউট্রিসিরাম আর ময়েশ্চারাইজিং মিল্ক যুক্ত ডাভ চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আর চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ। প্রতিটা ইফতার মিটাপেই ভরে যাবে মন, ফ্যামিলি আর অচেনাও হয়ে যাবে আপন। আর যেখানেই ইফতার মিটআপ সেখানেই রিফ্রেশিং 7 আপ। বড় 7 আপের সাথে 20 টাকার 7 আপ ফ্রি। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এতে আছে নিম আর হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এটা পিম্পল দূর করে আর স্কিন করে তোলে একদম হেলদি। পিম্পল ফ্রি হেলদি স্কিনের এক্সপার্ট। এবার আমরা খাবো। এত কম খাবার? মাসুদ 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। ক্রিস্টাল গ্রেইনস, কোয়ালিটি ম্যাটার্স। চলো, আমি রেডি। ওয়াও, সিল্কি সিল্কি চুলে। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলে গভীর পুষ্টি যোগায় আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। বানালো কে এমন ডেলিশিয়াস ডেজার্ট। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। নিউজিল্যান্ডেরই। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়।
ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্রাণ গ্লুকোজ ডি। সারা দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। নারীর প্রতি সংঘটিত ধর্ষণ সহ সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশও করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এর আয়োজক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাইনুল, কর্মসূচিতে কি প্রতিবাদকারীরা যোগ দিয়েছেন? কি কি দাবি তাদের, আর কারা কারা এসে উপস্থিত হয়েছেন? কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আপনারা আরো জানেন যে গতকাল আমরা দেখেছি যে রোকেয়া হল এবং অন্যান্য হলের ছেলেমেয়েরা এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে কিন্তু যে একটি সমাবেশ চলছে এখানে, যা অপরাজেয় বাংলার সামনে, এবং সেখান থেকে কিন্তু শিক্ষকরা কিন্তু ধর্ষণ বা নিপীড়নের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং পাশাপাশি বলছেন ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে রাষ্ট্রকে, এবং সে যেই হোক, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় দ্রুত আনতে হবে এবং দ্রুত সাজা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে, একজন ছাত্রীকে হেনস্থার, সেই ঘটনার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি তদন্ত দাবি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে যৌন নিপীড়ন বিষয়ক বা নারী নির্যাতন বিষয়ক যেই কমিটি রয়েছে, সেখানে কিন্তু তারা বলছেন যে 4 দফা দাবি জানিয়েছেন, সেই দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী যে এখন যে সমাবেশ চলছে বা আন্দোলন কর্মসূচি চলছে, তার প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং তারা যেমনটা বলছেন শিক্ষকরা যে প্রতিটা জায়গায় যেন ধর্ষণের বিরুদ্ধে বা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যেন প্রতিরোধ কমিটি গড়ে তোলা হয়, সকল ক্ষেত্রে যেন নারীরা সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা যেন রাষ্ট্র নেয় এবং রাষ্ট্র ক্ষেত্রে যেন সকল রকমের উদ্যোগ নেওয়া হয় নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে যেন উদ্যোগ নেওয়া হয়। এবং সেই লক্ষ্যে কিন্তু ইতোমধ্যে ধর্ষণ বিরোধী একটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু 9 দফা দাবি জানানো হয়েছে এবং সেই 9 দফার দাবিও কিন্তু কিছু উপস্থাপিত হয়েছে। এখন কিন্তু শিক্ষকদের মধ্য থেকে কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে। আমি শিক্ষকদের বক্তব্য আপনাদের যা বলছেন তা কিন্তু একটু আপনারা শুনতে পারেন। কাজ করছে না, তাদেরকে বর্জন করতে হবে। এই নির্বাচনে আমরা বসুন্ধরার অর্থ চাই না, যারা নেবে তাদেরকে নারীরা ভোট দিবে না। আপনারা আওয়াজ তুলুন, নিশ্চয়ই মুনিয়া হত্যার বিচার হবে। এই বলে আমি শেষ করছি আমার বক্তব্য, কিন্তু এর সাথে আমি এখন আমন্ত্রণ জানাতে চাই কাজী মারুফুল ইসলামকে। জি, যেমনটা বলছিলেন যে ইতিপূর্বে যে সকল ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে তার জন্য দ্রুত বিচার হয় এবং সেই দ্রুত বিচার নিশ্চিত হলেই একমাত্র এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব, এই ধরনের ঘটনা দমন করা সম্ভব। এবং সেই লক্ষ্যে শিক্ষকরা কিন্তু তাদের প্রতিবাদ জারি রেখেছেন এবং তারা কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং শিক্ষকদের পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় বাংলা, সেই অপরাজেয় বাংলায় কিন্তু শিক্ষার্থীরাও আছেন, তারাও কিন্তু একই দাবিতে এসেছেন। ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। তারা বলছেন যে নারীর প্রতি যে কোনো সহিংসতা বিরুদ্ধে জন্য রাষ্ট্রকে আরো কার্যকর হতে হবে, রাষ্ট্রের আইনকে আরো কার্যকরী করতে হবে এবং রাষ্ট্রের আইন যদি কার্যকর হয়, আইন যদি কঠোরভাবে যদি পালন করা হয়, আইন যদি কঠোরভাবে প্রয়োগ হয়, তাহলে শুধুমাত্র নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা দমন করা সম্ভব। এই মুহূর্তে কিন্তু আরো একজন শিক্ষক কথা বলছেন, তার সাথে মাইনুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে সমাবেশের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক নেটওয়ার্ক সমাবেশ করছে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা থাকে ফ্যাশন হাউসগুলোর। প্রতি বছরই ফ্যাশন হাউসগুলো পোশাকের ডিজাইনে নিয়ে আসে নতুনত্ব। দেশীয় ব্র্যান্ড সারা ও এবার ঈদে তাদের পোশাকে নিয়ে এসেছে বৈচিত্র্য, পণ্যের মূল্যও রেখেছে ক্রেতাদের নাগালে। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। ঈদ মানেই কেনাকাটা। দেশের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মানুষের থাকে নানান পরিকল্পনা। রোজার 1 সপ্তাহ পেরোতেই দেশের ফ্যাশন হাউসগুলোতেও তাই ধুম পড়ে গেছে কেনাকাটার। সাধ্যের ভেতর বৈচিত্র্যময় পোশাক কিনতে দেশীয় ব্র্যান্ড সারা এবার ক্রেতাদের পছন্দের শীর্ষ তালিকায়। নিজের পছন্দের পোশাকটি সংগ্রহ করতে সারার ওয়ারি আউটলেটে দেখা গেল ক্রেতাদের আনাগোনা। সারার প্রোডাক্ট সবসময় ভালো,
এবং রিজনেবল প্রাইসে পাচ্ছি। গেঞ্জি কিনলাম বাচ্চাদের জন্য, শার্ট প্যান্ট, 3 পিস কিনলাম ননদের জন্য, আমার জন্য কিনলাম। এবার ঈদের অন্যতম আকর্ষণ সারার নতুন সংযোজন ঢেউ। তরুণদের পছন্দ মাথায় রেখে ইউরোপিয়ান ধাঁচে নকশা করা হয়েছে পোশাকে। ইয়ং জেনারেশনকে ফোকাস করেছে মূলত আমাদের যে ঢেউ কালেকশন। ওটা আপনার লেডিসের কথা যদি আমি বলি, র্যাম্পার, ক্রপ টপ, টপস আছে। আবার আমি যদি ছেলেদের কথা বলি, কিছু এস্থেটিক আপনার হচ্ছে শার্ট আছে, টি শার্ট আছে, পোলো টি শার্ট আছে। 3 পিস সালোয়ার কামিজেও নতুনত্ব এনেছে সারা। মূল্য রাখা হয়েছে সাধ্যের ভেতরেই। ওদের যে প্রাইসটা অনেক রিজনেবলের মধ্যে, অন্যান্য ব্র্যান্ডের মধ্যে যে প্রাইস থাকে ওটা অনেক হাই ভ্যালু হয়ে যায়। সারাতে আসলে অনেক রিজনেবলের মধ্যে অনেক প্রোডাক্ট পেয়ে যাই আমি। শিশুদের জন্য রয়েছে সারার বিশেষ কালেকশন। বাবা মার হাত ধরে তাই তারাও এসেছে নিজের পছন্দের জামা কিনতে। আমার রেইনবো কালার পছন্দ অথবা পার্পল পিঙ্ক, যে কোনো আমু কিনলে আমার ভালো লাগে। আরে দুইটা শার্ট কিনবো। এখানকার কালেকশনগুলো অনেক ভালো। ঈদ যত ঘনিয়ে আসবে ক্রেতাদের সমাগম আরো বাড়বে বলে জানালেন ওয়ারি আউটলেটের ম্যানেজার। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি, আর আশাবাদী যে আরো ভালো কিছু পাবো ইনশাল্লাহ। কারণ এবার তো কালেকশনের দিক থেকে অনেক কালেকশন আসছে আমাদের। বিগত বছরগুলো যদি আমি বলি, সেই ক্ষেত্রে অনেক নতুন নতুন কালেকশন গ্রাহকরা এবার পাবেন। তার মধ্যে হচ্ছে আনারকুলি আছে, আংরাকা স্টাইলের ড্রেস আছে, সারারা আছে, 2 পিস আছে, টপস, ওভারঅল সব মিলে 4000 থেকে স্টার্টিং করে 10,000 এমনও আছে 20,000 পর্যন্ত আমাদের এক্সক্লুসিভ কালেকশন আছে। ক্রেতাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রেখেছে ফ্যাশন হাউসটি। 4000 টাকার পণ্য কিনলে দেয়া হচ্ছে কুপন। ঈদের পরে র্যাফেল ড্রতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 4000 টাকার প্রোডাক্ট পারচেস করলে আপনি একটি কুপন পাবেন। সেটাতে ফার্স্ট প্রাইস হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার এবং সেকেন্ড প্রাইস হচ্ছে ডাবল ডোর ফ্রিজ, আর থার্ড প্রাইস হচ্ছে ঢাকা টু কুয়ালালামপুর কাপল টিকিট। আরিফ হক, 71, ঢাকা।